ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আজকে আমরা ফটোশপ CS6 এর বিগিনার্স লেভেলের টিউটোরিয়ালে দেখব ফটোশপের ইন্টারফেস, এই যে টুল প্যানেল রয়েছে বা সাইডে টুল প্যানেল এবং বিভিন্ন রকম ওয়ার্ক স্পেস। আমরা যদি মেনু বার থেকে উইন্ডোতে ক্লিক করি তাহলে আমরা এখানে ওয়ার্ক স্পেস দেখতে পারবো। ওয়ার্ক স্পেস অপশনের ভিতরে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম অপশন রয়েছে। এখানে এসেনশিয়ালের ডিফল্ট অবস্থায় রয়েছে। তো এইসব ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। তো এখানে বাঁ দিকে আপনি দেখতে পাচ্ছেন যে একটা প্যানেল দেখা যাচ্ছে এবং ডাবল দেখা যাচ্ছে। এটা হলো টুল প্যানেল। এখানে যাবতীয় টুলস রয়েছে এবং যেসব টুলের নিচে ট্রায়াঙ্গুলার দেখতে পাচ্ছেন সেগুলোর ভিতরে আরও কিছু টুলস সাব টুল রয়েছে। তো আমরা যদি এখানে কার্সর নিয়ে মাউসের বাম বাটন লং প্রেস করি তাহলে বাকি যে সাব টুলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো এবং প্রতিটা টুলের কর্নারে যে ট্রায়াঙ্গুলার রয়েছে সাদা, সেই সব টুলের উপরে মাউসের বাম বাটন নিয়ে লং প্রেস করলে সাব টুলগুলো দেখা যাবে এবং প্রতিটাকে আমরা ইন্ডিভিজুয়ালিভাবে সিলেক্ট করে সেগুলোকে ব্যবহার করতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এটা ডাবল লাইনে আছে, অর্থাৎ এখানে একটা কলাম তারপর আরেকটা কলাম। তো এখানে যে বাঁ দিকে দুইটা অ্যারো দেখতে পাচ্ছেন, অ্যারো হেড, এখানে যদি ক্লিক করি তাহলে এটা সিঙ্গেল লাইনে এভাবে কনভার্ট করা যায়। আবার চাইলে এখানে ক্লিক করে ডাবল লাইনেও কনভার্ট করা যায়। এবং এখানে যে দেখতে পাচ্ছেন নিচে দুইটা বক্স দেখতে পাচ্ছেন, স্কোয়ার বক্স। উপরেরটা হলো ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে উপরের ফোরগ্রাউন্ড কালারটা যদি উপরের ফোরগ্রাউন্ড কালারের উপর যদি আমি মাউসের বাম বাটন ক্লিক করি তাহলে এখানে কালার পিকার যে প্যানেলটা আছে সেটা চলে আসবে। এখান থেকে আমরা চাইলে যে কালারটা চুজ করে দেবো এখানে সেই কালারটা শো করবে। এবং সেমভাবে আমরা যে সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার এখানে যদি ক্লিক করি তাহলে পুনরায় কালার পিকার যে উইন্ডো আছে সেটা চলে আসবে। সেখান থেকে আমরা যে কালার চুজ করে দেবো সেই কালারটা এখানে শো করবে। তো এভাবে আমরা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডের কালারকে চেঞ্জ করতে পারি। আর এখানে যে ডাবল হেড অ্যারোটা দেখতে পাচ্ছেন, সুইচ ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, এখানে যদি ক্লিক করি তাহলে ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে চলে আসবে। আবার পুনরায় ক্লিক করলে সেমভাবে ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডের কালারে চেঞ্জ হয়ে যাবে। এবং একটা শর্টকাট কি কমান্ড হলো কিবোর্ড থেকে এক্স। আমরা কিবোর্ড থেকে যে এক্স কি প্রেস করি তাহলে আমরা এভাবে ফোরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডে এবং ব্যাকগ্রাউন্ডকে ফোরগ্রাউন্ড কালারে চেঞ্জ করে ফেলতে পারবো। এখানে যে দুটো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে যে ডিফল্ট যে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার সেটা চলে আসবে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিফল্ট। এটা ফটোশপের ডিফল্ট কালার, ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে। এখানে যদি স্কোয়ারের ভিতরে আমরা মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে কালার পিকার থেকে আমরা যে কালারটা পিক করে দেবো বা চুজ করে দেবো সেই কালারটা এখানে শো করবে এবং সেই কালারটা এখানে আমরা নিয়ে আসতে পারবো। এবং এইসব ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটাই আমরা ডকুমেন্টের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। এখানে ফাইল থেকে আমরা নতুন ডকুমেন্ট ওপেন করার ক্ষেত্রে নিউতে ওপেন করব, অথবা শর্টকাট কি কমান্ড কন্ট্রোল এন প্রেস করলেও নতুন ডকুমেন্ট এখানে ওপেন করতে পারবো। তো নতুন ডকুমেন্ট ওপেন করার ক্ষেত্রে এখানে আমাকে অবশ্যই নেম দিতে হবে। যদি আমরা ডকুমেন্টটা আইডেন্টিফাই করতে চাই তাহলে অবশ্যই আমরা এখানে একটা নেম দিয়ে দেবো। আপনি আপনার পছন্দ মতো ডকুমেন্টের কন্টেন্ট অনুযায়ী নামটা দিবেন। তো আমি এখানে সাপোজ নাম দিলাম বাংলা টিউটোরিয়াল। এবং এখানে প্রিসেট কাস্টম আছে, প্রিসেট অপশনের যে ড্রপ ডাউন যে ট্রায়াঙ্গুলারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের অ্যারোটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আরও অনেকগুলো লিস্ট আসবে। এখান থেকে প্রিসেটে রয়েছে ডিফল্ট ফটো সাইজ এবং ইএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, ফটো, ওয়েবের জন্য তৈরি করে আপনি ওয়েবটা অবশ্যই চুজ করে দেবেন। এবং মোবাইল অ্যান্ড ডিভাইসের জন্য যদি কোনো কন্টেন্ট বা গ্রাফিক তৈরি করে থাকেন তাহলে মোবাইল এবং ডিভাইস দেবেন। এবং ফিল্ম এবং ভিডিওর কাজও এখানে করা যায়। এখানে আছে কাস্টম। কাস্টম মিনস আপনি এখানে কাস্টম দিয়ে এখানে ওয়াইড, হাইট, রেজলিউশন এগুলো আপনার পছন্দ মতো সেট করে দিতে পারেন। আর যদি এখানে আপনি ডিফল্ট ফটোশপ সাইজ দেন তাহলে দেখুন ডিফল্ট ফটোশপ সাইজের অধীনে ওয়াইড, হাইট, রেজলিউশন এবং কালার মোড এগুলো সেট করাই রয়েছে। এখানে যদি আমি ইউএস পেপার দিলে এখানে ওয়াইড দেখতে পাচ্ছেন, সাইজ লেটার চলে আসছে এখানে। এবং লেটারের অপশনও লিগ্যাল, ট্যাবলয়েড, আরও 3টা সাইজ রয়েছে, লিগ্যাল এবং ট্যাবলয়েড। এই সাইজের অধীনে এগুলো বাই ডিফল্ট এগুলো সেটিং করাই আছে। রেজলিউশন দেখেন 300 চলে আসছে, হাইট 17 ইঞ্চি, ওয়াইড 11 ইঞ্চি এভাবে, এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট, কালার মোড 8 GB। তো এভাবে যদি আপনি এখান থেকে প্রিসেটের এখান থেকে যেই অপশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সেই অপশনে বাই ডিফল্ট আপনার এখান থেকে সেটিংগুলো পেয়ে যাবেন। আর যদি চান না আমি নিজের ইচ্ছে মতো আপনি ডকুমেন্ট তৈরি করতে চান তাহলে এখানে অবশ্যই কাস্টম সেট করে দেবেন। কাস্টম সেট করে দিয়ে এখানে আপনি ইউনিটগুলো প্রথমে ওয়াইড ইউনিটগুলো ইঞ্চিস বা যেটা আপনার খুশি সেই ইউনিটটা এখান থেকে চুজ করে দিতে পারেন। আমি ইঞ্চিস সেট করে দিলাম, দিয়ে এখানে সাপোজ আমি ওয়াইড দিয়ে দিলাম 8 ইঞ্চ এবং হাইট দিয়ে দিলাম 6 ইঞ্চ।
এবং রেজুলেশন আমি 300 রাখবো। যদি প্রিন্ট আউটের জন্য করে থাকে তাহলে অবশ্যই রেজুলেশন 300 রাখবেন, আর প্রিন্ট আউট না করলে ওয়েবের জন্য তৈরি করলে 72 পিক্সেল পার ইঞ্চ থাকে, ঠিক আছে। আর প্রিন্ট আউটের জন্য অবশ্যই 300। এখানে কালার মোড রয়েছে বিটম্যাপ, গ্রে স্কেল, RGB, CMYK এবং ল্যাব কালার। তো CMYKটা প্রিন্টিংয়ের জন্য এটা CMYKটা সাপোর্ট করে প্রিন্টিংয়ের জন্য, এবং RGBটা এখানে RGB কালারটা ওয়েবের জন্য সাপোর্ট করে। এছাড়াও আপনারা এখানে গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জন্য মিড ম্যাপ রয়েছে, ল্যাব কালার রয়েছে, এগুলো ব্যবহার করা যায়। তো এগুলো ক্ষেত্র বিশেষে কখন ব্যবহার করতে সেগুলো আমি পরে টিউটোরিয়ালে দেখাবো। তো বর্তমানে আমরা জেনে রাখি যে CMYKটা প্রিন্টিংয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং RGB কালারটা আমরা সাধারণত ওয়েবের ক্ষেত্রে ওয়েবের জন্য কোনো গ্রাফিক তৈরি করলে তখন এই RGB কালার মোডটা আমরা সিলেক্ট করে দেবো। তো এখানে আমি CMYK কালার মোডটা সিলেক্ট করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট এখান থেকে হোয়াইট অর্থাৎ সাদা ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে, এখানে যদি ব্যাকগ্রাউন্ড কালার সেটা চুজ করে দিই তাহলে আমার ডকুমেন্টটা ওপেন হবে সেই কালার দিয়ে। তাই আমি সাপোজ এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আছে হোয়াইট, তাই আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে চুজ করে দিই, তাহলে আবার এখন ডকুমেন্টটা ওপেন করলে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার নিয়ে ওপেন হবে। আর এখানে ট্রান্সপারেন্ট দিলে ডকুমেন্টটা ট্রান্সপারেন্ট কালার নিয়ে ওপেন হবে। তো এখানে আমি হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিয়ে, এবং এখানে কালার প্রোফাইল দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকম কালার প্রোফাইল আছে এখানে। এটা নিয়ে আমি পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এখানে যেটা বাই ডিফল্ট আছে সেটাই থাকে। এখানে অ্যাডভান্স অপশনে যদি আমরা এখানে এই অ্যারোতে ক্লিক করি তাহলে এগুলো দেখা যাবে, আর এখানে যদি ক্লিক করে অ্যাডভান্স অপশনটা এখান থেকে এভাবে হাইড হয়ে যাবে। তো মোটামুটি প্রাইমারি লেভেলে, বিগিনার লেভেলে আমাদের এগুলোর প্রয়োজন হয়। নেম, ডকুমেন্টের নেম দিতে হবে, পিসের থেকে আমরা যেই পিসেরটা চুজ করে দেবো সেগুলো বাই ডিফল্ট চুজ করে দিতে পারি। আর আমাদের পছন্দ মতো তৈরি করতে চাইলে এখানে কাস্টম আমরা চুজ করে দেবো। চুজ করে দিয়ে এখানে আমাদের যে সাইজগুলো আছে বা যাবতীয় সাইজগুলো আমরা টাইপ করে এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ওকে করবো। ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। তো আমি চাচ্ছি এখানে সাপোজ এখানে আমি একটা রেক্ট্যাঙ্গুলার আঁকবো। রেক্ট্যাঙ্গুলার আমি এখানে সিলেক্ট করে নিয়ে এখানে শেপ, আমি শেপ অপশনটা দিয়ে আমরা শেপ আঁকবো। তো ফিল কালার রেড আছে এখানে, তো এখানে ফিল কালারটা রেড আসছে, কিন্তু এই ফোরগ্রাউন্ড কালারটা যেটা আছে সেটা এখানে চলে আসছে। আমি ফোরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলে দেখুন এখানে ফিল কালারটা কি ব্লু হয়ে গেছে। তো ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো এভাবে কাজ করে থাকে, ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো। তাই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমরা খুব সাবধানে এখান থেকে সিলেক্ট করব। তা সাপোজ এখানে যদি আমি রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট করে নিয়ে এখানে নিউ একটা লেয়ার নেই, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কি আঁকলাম। একে আমি চাচ্ছি যে এটাকে আমি ব্লু কালার দিয়ে সিলেক্ট করবো, তাহলে ব্লু কালার দিয়ে চাচ্ছি যে এটাকে আমি একটা গ্রিন কালার দিয়ে ফিল আপ করবো। তো আমি এখানে প্রথমে কী করবো, গ্রিন কালার দিয়ে ফিল আপ করার জন্য প্রথমে আমাকে পেন বাকি টুলটা নিতে হবে। নিয়ে এখানে দেখুন পেন বাকি টুলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে ফোরগ্রাউন্ড কালার চলে আসছে। তো ফোরগ্রাউন্ড যে কালারটা আছে সেটা দিয়ে ক্লিক করলে সেটি কালার দিয়ে এটা ফিল আপ হয়ে যাচ্ছে। তো এখানে আবার এখানে দেখুন আবার এখানে আছে প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্ন দিয়ে ফিল আপ করতে গেলে প্যাটার্ন আমি সিলেক্ট করে দিতে পারি। তো আমি ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে যেহেতু আলোচনা করছি, তো ফোরগ্রাউন্ড কালারটা যেটা আমাদের এখানে সিলেক্ট করা থাকবে, এখানে ক্লিক করলে সেই কালার দিয়ে এখানে ফিল আপ হয়ে গেল। তো এখানে পেন ব্যাকেট ছাড়াও, পেন ব্যাকেট যদি আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কি টুলটা যে এখানে সিলেক্ট করে আমরা যখন রেক্ট্যাঙ্গুলার এঁকেছি, তখন আমরা যদি ফোরগ্রাউন্ড কালারটাকে গ্রিন করে নেই, গ্রিন করে নিয়ে কিবোর্ড থেকে অল্টার ডিলিট কি প্রেস করি, তাহলে দেখুন আমার ফোরগ্রাউন্ড কালার দিয়ে কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে। শর্টকাট কি কমান্ড অল্টার ডিলিট কি প্রেস করার সাথে সাথে আমার সিলেকশনটা ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ হয়ে গেছে। বা যে কোনো সিলেকশনকে বা যে কোনো অবজেক্টকে যদি আমরা ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ করতে চাই কোনো লেয়ারের, তাহলে আমরা অল্টার ডিলিট কি প্রেস করলে সেই অংশটা সেই কালার দিয়ে, সেই ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ হয়ে যাবে। কন্ট্রোল জেড টাইপটা আনু করে ফেললাম। এখন আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিয়ে রেড করে দিলাম। এখন যদি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা এটাকে ফিল আপ করতে চাই, তাহলে আমি এখানে পেন বাকি টুলটা নিলাম, কিন্তু এখানে পেন বাকি টুলটা নেওয়ার পর দেখুন ব্যাকগ্রাউন্ড কালার শো করছে না। তো এখানে আমরা যদি এটাকে এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ করতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল ডিলিট কি প্রেস করতে হবে। কন্ট্রোল ডিলিট কিবোর্ড থেকে প্রেস করলে আমার এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমার যে সিলেকশন বা যে কোনো অবজেক্ট থাকলে সেটা আমরা এইভাবে খুব সহজেই ফিল আপ করে ফেলতে পারি। তারপর আমি এখানে একটা এই অবজেক্টটা ক্রিয়েট করলাম, এখানে ফিল এটাকে গ্রিন আছে। তো এটাকে আমরা যদি এখান থেকে কালার দিয়ে ফিল আপ করতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ করার জন্য আমি কন্ট্রোল ডিলিট কি প্রেস করলাম কিবোর্ড থেকে একসাথে, এবং ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ করার জন্য আমরা অল্টার ডিলিট কি প্রেস করলাম। অল্টার ডিলিট কি প্রেস করলে ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ হয়ে গেল, এবং কন্ট্রোল ডিলিট কি প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ হয়ে গেল। এভাবে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার আমাদের পেইন্টিংয়ের কাজে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা যদি বাই ডিফল্ট এখানে এই আইকনটা ক্লিক করি, তাহলে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, এবং এই আরোতে ক্লিক করলে সেটা
ফোরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডটা ফোরগ্রাউন্ডে চলে আসবে। এটা আমি আগেও বলেছি, এবং কিবোর্ড থেকে এক্স প্রেস করে শুধু আমরা এই কাজটা করতে পারি। তো এখানে যে আইকনটা আছে, এখানে যদি ক্লিক করলো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে বাই ডিফল্ট। অথবা কিবোর্ড থেকে যদি আমরা ডি প্রেস করি তাহলে এটা বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে যাবে। এটা হলো বাই ডিফল্ট কালার ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। কিবোর্ড থেকে ডি কি প্রেস করলে এটা হবে, অথবা এই আইকনে ক্লিক করলে আমরা সেটা করতে পারি। তো আমি এখানে এই রেক্ট্যাঙ্গুলার যে শেপ রেখেছি সেটা এখান থেকে ডিলিট করে দিলাম সেই লেয়ারটা। এখন আমি দেখাবো যে এখানে আমি জানি যে আমরা এই প্যানেলটাকে এখান থেকে এভাবে ক্লোজ করতে পারি আইকনে ক্লিক করে, এবং প্রতিটা অপশনে সেই এই যে আইকনগুলো দেখাচ্ছে কোলাপস দ্য আইকন। এই বাটনে যখন আমরা কার্সরে কোলাপস দ্য আইকন চলে আসছে, লেখাটা দেখুন একটা টিপস চলে আসছে কোলাপস দ্য আইকন, এখানে ক্লিক করলে এই আইকনটা কোলাপস হয়ে গেল। তাহলে আমাদের এখানে যে আর্টবোর্ডটা আছে বা ক্যানভাসটা আছে সেটা একটু বড় হয়ে গেল। বিভিন্ন এডিটিংয়ের ক্ষেত্রে আমাদের এই ক্যানভাসটা বড় করে নিতে হতে পারে। তো এখানে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা যখন ফটোশপ ওপেন করবো তখন এভাবে আমাদের ইন্টারফেসটা চোখের সামনে চলে আসবে। তো এখানে এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ক্যানভাসটা দেখতে পাচ্ছেন, এখানে যদি মাউসের বাম বাটন ডাবল ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের যে পিসির হার্ড ড্রাইভ আছে, হার্ড ড্রাইভে কোথায় আমাদের ফাইল রয়েছে ফটোশপের বিভিন্ন ফাইল, সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। সেটা কীভাবে, যখন আমরা ফটোশপ ওপেন করবো, ওপেন করার পর এইভাবে ব্ল্যাঙ্ক যে ক্যানভাসটা থাকবে সেখানে মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলেই আমাদের ওপেন নামে ফোল্ডার আসবে, এবং লুকিং নামে দেখুন আমাদের পিসি লুকিং কোন ড্রাইভে আমাদের কোন ফাইলটা আছে যেটা ওপেন করতে চাই সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো খুব সহজেই। ডেস্কটপ থেকে চাইলে ডেস্কটপ, তো ডেস্কটপের কোন ফোল্ডারে আছে সেটা আমরা এখান থেকে খুব সহজেই ডিফাইন করে দিয়ে সরাসরি সেই ফাইলটা এখান থেকে এভাবে ওপেন করে নিয়ে আসতে পারবো। দেখুন এখানে দেখা যাচ্ছে সেই ফাইলটা ওপেন হয়ে গেছে। এবং আরেকটা যদি চাই ওপেন করতে, এখন কিন্তু আমি ক্যানভাসের উপর মাউসের বাম বাটন ক্লিক করলে সেটা ওপেন হচ্ছে না। অর্থাৎ কোনো ফাইল যদি ওপেন করা না থাকে, অনলি আমরা যদি ফটোশপ নর্মালি অনলি আমরা যখন ফটোশপ ওপেন করি তখন যদি ইন্টারফেসের আমাদের যে আর্টবোর্ড আছে সেটা যদি এভাবে ব্ল্যাঙ্ক থাকে, তখন মাউসের বাম বাটন ডাবল ক্লিক করলে এভাবে আমরা লুকিং অপশন থেকে ফটোশপের ওপেন অপশন থেকে আমাদের পিসির হার্ড ড্রাইভ থেকে বিভিন্ন ফাইল আমরা এভাবে খুব সহজে ওপেন করে নিতে পারি প্রথম ফাইলটা। কিন্তু দ্বিতীয় ফাইল ওপেন করার ক্ষেত্রে আমাদের এখান থেকে ফাইল থেকে ওপেনে চলে যেতে হবে, অথবা কন্ট্রোল ও প্রেস করতে হবে। কন্ট্রোল ও প্রেস করলে সে ওপেন ফটোশপ ওপেন এবং কম্পিউটারে লুকিং যে ফোল্ডারটা লুকিং যে অপশনটা আছে সেটা চলে আসবে। এখান থেকে আমরা ফোল্ডার নির্ধারণ করে দিয়ে বা ড্রাইভ নির্ধারণ করে দিয়ে কোন ফোল্ডারের ভিতরে আমরা কোন ফাইলটা ওপেন করতে চাই সেই ফাইলটা সিলেক্ট করে দিয়ে ওপেন করলে সেটা ওপেন হয়ে যাবে। কিন্তু প্রথম যে আমি ফাইলটা ওপেন করেছিলাম, অর্থাৎ কোনো ফাইল যদি ওপেন অবস্থায় না থাকে তখন আমরা সরাসরি ক্যানভাসের উপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করেও ওপেন করে নিতে পারি। আর এবং দ্বিতীয় এর পরবর্তী ফাইলগুলো ওপেন করার জন্য ফাইল থেকে ওপেনে চলে যেতে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করে আমরা কোনো ফাইলকে ওপেন করে ফেলতে পারি। এবার দেখবো এখানে যে আপনারা রুলারটা দেখতে পাচ্ছেন, আর ভিউ মেনুর অধীনে যে রুলার অপশনটা রয়েছে, এই যে রুলার্স, এখান থেকে আমরা রুলারটা নিয়ে আসতে পারি। তো আমি এখানে এই ডকুমেন্টগুলো ক্লোজ করে দিচ্ছি। যদি মাউসের বাম বাটন ডাবল ক্লিক করি তাহলে এভাবে আমাদের সেই লুকিংটা চলে আসতেছে। লুকিং থেকে আমরা আমাদের পিসির হাইডার থেকে আমাদের যে নির্দিষ্ট ফোল্ডার বা ফাইল রয়েছে সেটাকে এখানে সিলেক্ট করে দিয়ে এখানে ওপেন দিলে সেটা ওপেন হয়ে যাবে। আমরা এটা বুঝতে পারলাম। তো এখন যদি ভিউ থেকে আমরা রুলার অপশনে যাই, দেখুন রুলারটা এখানে কি গ্রে অবস্থায় আছে, অর্থাৎ এইভাবে ব্ল্যাক অবস্থায় নেই। গ্রে অবস্থায় থাকা মানে এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এটা অ্যাক্টিভ করার জন্য আমাদের যে কোনো একটা ডকুমেন্ট ওপেন করতে হবে। তাই আমি মাউসের বাম বাটন ডাবল ক্লিক করে এখানে কারেন্ট ডকুমেন্টটা ওপেন করে নিলাম, কারেন্ট ফটোটা ওপেন করে নেওয়ার পর এবার ভিউতে যাই। ভিউতে গিয়ে যখন রুলার্স অপশনে গেলাম, দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ ব্ল্যাক হয়ে গেছে। কন্ট্রোল আর প্রেস করলেও কিবোর্ড থেকে রুলারটা ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে এই অপশনে ক্লিক করে আমরা রুলারটা ওপেন করে নিতে পারি। তো রুলারটা ওপেন করে নেওয়ার পরে আমরা যে ক্যানভাসের উপরে মাউসের ডান বাটন ক্লিক করি তাহলে এভাবে একটা ড্রপ ডাউন লিস্ট আসবে। আমি আবার বলছি, আমরা ক্যানভাসের উপরে মাউসের ডান বাটন ক্লিক করলে এভাবে একটা লিস্ট আসবে। সেখান থেকে ব্ল্যাক অপশন চুজ করে দিলে আমাদের দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডের যে ক্যানভাসটা আছে সেটা ব্ল্যাক হয়ে গেল। ডার্ক গ্রে দিলে ডার্ক গ্রে হয়ে গেল, মিডিয়াম দিলে মিডিয়াম গ্রে দিলে মিডিয়াম গ্রে হয়ে গেল। অর্থাৎ যে কালারটার পাশে এই চেকটা আমি ক্লিক করে যে চেকটা নিয়ে আসবো সেই কালারটা এখানে শো করবে, অথবা আমরা কাস্টম কালারও এখান থেকে চুজ করে দিতে পারি। কাস্টম কালার এখানে পিঙ্ক সিলেক্ট করা ছিল, তো অন্য কোনো কালার সিলেক্ট করতে চাইলে সিলেক্ট কাস্টম কালার এই অপশানে ক্লিক করে আমরা এখান থেকে কালার পিকার থেকে যে কালারটা এখানে চুজ করে দেবো সেই কালারটা এখানে এভাবে শো করবে। ঠিক আছে, তো ডিফল্ট অপশানে যদি চেক করে দিই তাহলে বাই ডিফল্ট যে কালারটা আছে ক্যানভাসে সেই কালারটা এইভাবে আমরা এভাবে দেখতে পাবো। তো আমরা জানলাম কীভাবে আমাদের পিছনে ক্যানভাসের কালার আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি। তো এছাড়া আমরা ক্যানভাসের কালার চেঞ্জ করার জন্য এডিট মেনু থেকে প্রিফারেন্সে চলে যেতে পারি। প্রিফারেন্স থেকে এখানে যে ইন্টারফেস আছে, ইন্টারফেস অপশনটাকে ক্লিক করলেই এখানে প্রিফারেন্স মেনুর আন্ডারে দ্বিতীয় যে অপশনটা আছে জেনারেলের পরেই ইন্টারফেস, প্রিফারেন্সের অধীনে
দ্বিতীয় যে অপশনটা ইন্টারফেস, এই অপশনে ক্লিক করে এখানে কালার থিম, অ্যাপারেন্স কালার থিম, এখানে দেখুন যে কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আমাদের ক্যানভাসের কালার এবং ফটোশপে ইন্টারফেসের কালার সেরকম হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। অর্থাৎ স্ট্যান্ডার্ড স্ক্রিন মুড, অর্থাৎ স্ট্যান্ডার্ড স্ক্রিন মুডে কীরকম কালার হবে এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। আর ফুল স্ক্রিন মোডে কীরকম কালার হতে পারে সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। এখানে ডিফল্ট বাই ডিফল্ট এখানে ডিফল্ট থাকে, ফুল স্ক্রিন মোডে কেমন কালার থাকবে সেটাও আমরা এখান থেকে চুজ করে দিতে পারি। তো এটা আপনারা বিভিন্ন কালার চুজ করে দিয়ে দেখবেন। তো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন উইথ মেনুস এবং ফুল স্ক্রিন মোড, এই মোডগুলো আমরা এখান থেকে পেতে পারি। যে আমাদের যে টুল প্যানেলটা রয়েছে, টুল প্যানেলের সর্বনিচে ডান কর্নারে যে আইকনটা আছে, এই যে ডাবল রেক্ট্যাঙ্গুলার দেখা যাচ্ছে, এখানে যদি এই আরোতে রং প্রেস করি, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনুভার এবং ফুল স্ক্রিন মোড, তো এই স্ক্রিন মোডগুলোতে যখন আমরা দিব তখন সেই স্ক্রিন মোডটা আমাদের এখানে ইন্টারফেসটা সেরকম শো করবে। এখন আছে ফুল স্ক্রিন মোড উইথ মেনুভার, এবং ফুল স্ক্রিন মোড যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা ফুল স্ক্রিন মোড এখানে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে শর্টকাট কিবোর্ড থেকে অ্যাপ প্রেস করলেও এখান থেকে আমরা মোডগুলো চেঞ্জ করতে পারি। এখন আছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। তো এখানে আমরা যেটা দেখিয়েছি, এডিট মেনুর প্রিফারেন্স থেকে যখন আমরা ইন্টারফেসে চলে গেলাম, ইন্টারফেসের অধীনে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে যখন আমরা এটা শো করাবো আমাদের ক্যানভাসটা, তখন আমাদের ইন্টারফেসটা শো করাবো, তখন আমাদের ক্যানভাসের কালার কেমন হবে সেটা এখানে যেই কালারটা আমরা সিলেক্ট করে দেবো সেই কালারটা তখন এখানে শো করবে। তারপর এখানে ফুল স্ক্রিন মোডে এখানে ব্ল্যাক আছে, আমি এখান থেকে কাস্টম কালার দিয়ে এখান থেকে আমি এটাকে রেড করে দিলাম, রেড করে দিয়ে ওকে করলাম। দেখুন আমি ওকে করে দিলাম। তো যখন আমরা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে যাব তখন আমাদের যে পিছনের যে আর্টবোর্ডটা আছে সেটা কিন্তু রেড কালার দেখা যাচ্ছে। কারণ কি? এর কারণ আমরা এখানে প্রিফারেন্সের অধীনের যে ইন্টারফেস আছে, ইন্টারফেসের এখানে যে ফুল স্ক্রিন মোডটা আছে সেটা আমি কাস্টম কালার থেকে কি রেডটা সিলেক্ট করে দিয়েছি, তাই এখানে রেড দেখা যাচ্ছে। তাই আমি এখানে আবার ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি। তো এভাবে আমরা বিভিন্ন স্ক্রিন মোডের কালার এখান থেকে চুজ করে দিতে পারি। এছাড়াও এই প্রিফারেন্সের অধীনে ইন্টারফেসে জেনারেলের পরে যে ইন্টারফেস অপশনটা আছে সেটার অধীনের অপশনে বিভিন্ন অপশন রয়েছে, এগুলো আমাদের সবগুলো খুব একটা কাজে লাগে না। তো এখানে দেখতে পেলেন যে অ্যাপারেন্সের অধীনে কালার থিম এবং কালার বর্ডার স্ট্যান্ডার্ড যে স্ক্রিন মোড আছে, ফুল স্ক্রিন উইথ মেনুজ এবং ফুল স্ক্রিন। তো এখানে অ্যাপারেন্সের অধীনে ব্যাপারগুলো আমরা দেখলাম যে অ্যাপারেন্সের অধীনে কালার এবং বর্ডার এবং কালার থিম এগুলো দিয়ে আমরা কী কাজ করতে পারি। এর অপশনের অধীনে আরও কিছু ব্যাপার রয়েছে, সেগুলো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো আপাতত আমি প্রিফারেন্সের অধীনে ইন্টারফেসের এই অপশনগুলো দেখালাম। তো এখন আমরা দেখব যে এখানে যে উইন্ডো আছে, উইন্ডোর অধীনে যে ওয়ার্ক স্পেস আছে, ওয়ার্ক স্পেস এখানে এসেনশিয়াল বাই ডিফল্ট আছে, ঠিক আছে। তো এই ওয়ার্ক স্পেসটা আমাদের কী কাজে লাগে? এখান থেকে আমি যদি রিসেট এসেনশিয়াল দিই তাহলে এটা রিসেট হয়ে গেল, অর্থাৎ এটা বাই ডিফল্ট যেমন ছিল তেমনই হয়ে গেল। তো এখন চাইলেই আমরা এখান থেকে কিন্তু যে কোনো প্যানেলকে এভাবে মুভ করতে পারি। এখানে যে ডট কিছু কালো রেখা দেখা যাচ্ছে, এখানে বাস্তব বাম বাটন ক্লিক করে যদি আমরা এইভাবে ড্রাগ করি তাহলে আমরা এটা যে কোনো দিকে নিতে পারি এই প্যানেলটাকে, এবং যে করার সাপোজ আমরা চাচ্ছি এটাকে বাঁ দিকে আমরা এখানে অ্যাডজাস্ট করে ফেলবো। বাঁ দিকে নেওয়ার পর দেখুন একটা নীল রঙের লম্বা দাগ দেখা যাচ্ছে, এরকম দাগ শো করলে আমরা ছেড়ে দেবো, তখন এটা সেখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং যে কোনো প্যানেলকে আমরা এভাবে মুভ করে সরাতে পারি, এবং এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। দেখুন প্রতিটা প্যানেলকে আমরা এভাবে ড্রাগ করে আলাদা করে ফেলতে পারছি এবং ক্লোজ আইকনে ক্লিক করে ক্লোজ করে ফেলতে পারছি। তো এখানে লেয়ার্স, চ্যানেলস এবং পাথ শুধু অনলি এই প্যানেলটা এখানে আছে, আর বাকিগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না। কারণ কি? বাকিগুলো আমি এখান থেকে ক্লোজ করে ফেলেছি, তাই দেখা যাচ্ছে না। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই বারটাকে বলে ডকুমেন্ট ট্যাব বার। ডকুমেন্ট ট্যাব বারে কিন্তু ডকুমেন্টের ইনফরমেশনটা দেখা যাচ্ছে, যে এই ডকুমেন্টের নামটা কি, কার, এবং এটা কি ফরম্যাটে আছে, জেপিজি ফরম্যাটে আছে, এবং কত পার্সেন্ট জুম আকারে আছে, 121% জুম আকারে আছে, এবং এটা কি মোডে আছে, RGB মোডে আছে। সবগুলো ডকুমেন্টের যে ইনফরমেশন সেটা আমরা এখান থেকে পেতে পারি। অথবা এখানে নিচে এই কর্নারে আমরা এখান থেকে যে অপশন যে ইনফরমেশন পেতে পারি সেটা হলো কত পার্সেন্টেজ জুম আকারে আছে। এখানে যদি আমরা টাইপ করে দেই 50% দিয়ে আমরা যখন এখানে ইমেজের উপর নিয়ে ক্লিক করলাম তখন দেখুন আমার এই ইমেজটা 50% কী হলো, ছোটো হয়ে গেল। এখন 100% করে দিই, 100% লিখে টাইপ করে যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার এই যে ইমেজটা আছে সেটা 100% কী হয়ে গেল, বড় হয়ে গেল। তো এভাবে আমরা এখান থেকে টাইপ করেও এখানে ইমেজের সাইজটাকে জুম দিয়ে ছোটো বড়ো করতে পারি। এখানে যে অপশানটা আছে এখানে দেখতে পাচ্ছেন এই বারটার মধ্যে ডক
অর্থাৎ ডকুমেন্টের যে সাইজ আছে সেটা আমরা ইনফরমেশনটা পেতে পারি এখান থেকে, ডকুমেন্ট সাইজ। এবং এখানে ডকুমেন্ট প্রোফাইল, এখানে ক্লিক করে ডকুমেন্ট প্রোফাইলের যে অপশন সেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কারেন্ট টুল ক্লিক করে দিই। কারেন্ট টুলটা কি, মুভ টুলটা সিলেক্ট অবস্থা আছে। যদি আমরা এখানে আইড্রপার টুল বা আইড্রপার টুলটা সিলেক্ট অবস্থা থাকে, তো আমি এখান থেকে যদি কারেন্ট টুলটা দিই, দেখুন এখানে আইড্রপারটা চলে আসছে। এখান থেকে যখন যেই টুলটা এখানে অ্যাক্টিভ অবস্থা থাকবে সেটা এখানে এই অপশনটা কারেন্ট টুল অপশনটা যদি চেক অবস্থা থাকে তখন সেই টুলের নামটা এখানে শো করবে। এখন ডকুমেন্ট সাইজ এখানে বাই ডিফল্ট আছে, এখন ডকুমেন্ট সাইজটা কি সেটা আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যে দেখেছিলাম যে আমরা এখানে বিভিন্ন প্যানেলগুলোকে আমরা এখান থেকে ক্লোজ করে ফেলছি। এই প্যানেলটাকে ক্লোজ করে ফেললাম, এখন আর কোনো প্যানেল দেখা যাচ্ছে না। তো দেখুন এখন আমরা এখানে কোনো প্যানেল ছাড়াই কাজ করতে হবে। তো প্যানেলগুলো ফিরিয়ে আনার জন্য আমরা উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে আমি মুভ টুলটা সিলেক্ট করে নিই, উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে গিয়ে এখানে যে অপশনগুলো চেক অবস্থা থাকবে অলরেডি সেই অপশনগুলো এখানে অপশন চেকটা যে উঠিয়ে দিই, দেখুন অপশন বারটা আর দেখা যাচ্ছে না। তো যেটা টুল চেকটা উঠে দিলে টুল বারটাও আর দেখা যাচ্ছে না। এভাবে আমরা যদি যে অপশনটার পাশে চেক অবস্থা রাখি সেই অপশনটা এখানে শো করবে। আমি এখানে টুল অপশনের পাশে চেক অবস্থাটা চেক করে দিলাম। দেখুন চেক করার সাথে সাথে টুলসের প্যানেলটা এখানে শো করছে। তো উইন্ডো থেকে আমরা যেই প্যানেলগুলো আমাদের দরকার সেই প্যানেলের পাশে ক্লিক করলে সেই প্যানেলের পাশে টিক মার্ক চলে আসবে এবং সেই প্যানেলটা আমরা দেখতে পাবো। তো এখন এখানে উইন্ডোজ থেকে আমরা লেয়ার্স অপশনে ক্লিক করে চেক করে দিলাম, তো লেয়ার্স অপশনটা এখানে চলে আসলো। আবার এখান থেকে উইন্ডো থেকে আমরা এখানে কী করব, যেমন হিস্টোরিতে ক্লিক করে হিস্টোরিটা নিয়ে আসলাম। হিস্টোরিটা নিয়ে আসার পরে আমরা চাচ্ছি যে এখানে পাঁচ যে অপশনটা আছে চ্যালেঞ্জের যে অপশনটা আছে, এখানে চ্যালেঞ্জটা আমাদের প্রয়োজন নেই। এখানে ড্রাগ করে চ্যালেঞ্জটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসে চ্যালেঞ্জটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে চাচ্ছি যে হিস্টোরিটা লেয়ার পাথ এবং হিস্ট্রি থাকবে। তখন এখানে যখন আমরা ড্রাগ করে এখানে নিয়ে যাবো তখন এটা নীল কালার ধারণ করেছে। দেখুন চারিদিকে একটা নীল কালারের বর্ডার দেখা যাচ্ছে এবং এখানে বারটা নীল হয়ে গেছে। তখন আমরা ছেড়ে দিলে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তখন এখানে লেয়ার্স পাথ এবং হিস্টোরি একটা প্যানেলে পাশাপাশি রয়েছে। তো লেয়ার্সটা যদি আমি সবার নিচে শেষে নিতে চাই তাহলে আমি বারবার চেপে ধরে ড্রাগ করলে এটা সবার শেষে চলে গেল। আবার ড্রাগ করলে মাঝখানে নিয়ে আসলে এটা মাঝখানে চলে আসলো। এভাবে প্রতিটা প্যানেলকে আমরা এখান থেকে ওখানে মুভ করাতে পারছি। তো এভাবে আমরা প্যানেলকে সাজাতে পারি খুব সহজেই এবং আমাদের পছন্দ মতো যে কটা প্যানেল প্রয়োজন আমরা উইন্ডো থেকে অ্যাক্টিভ করে নিয়ে, যেমন নেভিগেটর প্যানেলের প্রয়োজন হলে নেভিগেটরের অপশন চেক অবস্থায় দিয়ে দিলাম, নেভিগেটর চলে আসলো। সাপোজ আমরা নেভিগেটরে চাচ্ছি উপরে সেট করবো, তো নেভিগেটর এখানে উপরে রেখে আমরা যে লেয়ার পাথ এবং হিস্টোরি অপশন প্যানেলটা রয়েছে সেটা এখানে যখন এখানে ড্রাগ করে যখন এটা নিচে নিয়ে আসবো, তো নীল যে একটা নিচে নিয়ে আসার পরে যখন নীল রঙের একটা বার দেখা যাবে বা লাইন দেখা যাবে, তখন যদি ছেড়ে দিই তখন এটার সাথে কী হলো, অ্যাড হয়ে গেল। এখন দেখুন দুইটাকে একসাথে আমরা মুভ করতে পারছি। এইভাবে আমরা আমাদের পছন্দ মতো উইন্ডো অপশন থেকে বিভিন্ন রকম প্যানেল এখানে আমাদের চাহিদা মতো এখানে কী করতে পারবো, যোগ করে ফেলতে পারবো। তো আমরা এখানে চাচ্ছি যে এখানে আরও কয়েকটা প্যানেল যোগ করে নিই। সাপোজ আমরা চাচ্ছি যে এখানে ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসবো। তো ক্যারেক্টার ক্লিক করে আমরা ক্যারেক্টারটা এভাবে ওপেন করে নিলাম। প্যারাগ্রাফ যে প্যানেলটা আছে সেটা এখান থেকে ক্লোজ করে ফেলবো, কারণ প্যারাগ্রাফ অপশন আমাদের প্রয়োজনে শুধু ক্যারেক্টারটা প্রয়োজন আছে। অর্থাৎ নেভিগেটর, হিস্টোগ্রাম এবং ক্যারেক্টার এই তিনটে একসাথে থাকবে। তখন আমরা এটাকে ড্রাগ করে যখন এখানে নিয়ে আসবো ভিতরে, দেখুন নীল কালার হয়ে যাওয়ার সাথে নীল বারটা চলে আসার সাথে সাথে যখন আমরা ছেড়ে দিয়েছি তখন ক্যারেক্টারটা এখানে অ্যাড হয়ে গেছে। তখন নেভিগেটর, হিস্টোগ্রাম এবং ক্যারেক্টার এই তিনটা প্যানেল একসাথে রয়েছে। তো ক্যারেক্টারটা যদি আমি সামনে নিতে চাই তাহলে ড্রাগ করে এখানে নিয়ে আসলে ক্যারেক্টারটা সামনে চলে আসলো। তো এভাবে আমরা একের পর এক প্যানেল উইন্ডো থেকে সিলেক্ট করে নিয়ে এখানে কী করতে পারবো, অ্যাড করতে পারবো। এভাবে অ্যাড করে নেওয়ার পরে করার পরে এখন যাচ্ছি এটাকে সেভ করার জন্য। উইন্ডো থেকে আমরা যদি ওয়ার্ক স্পেসে যাই, ওয়ার্ক স্পেসে গিয়ে এখানে নিউ ওয়ার্ক স্পেস এখানে যদি ক্লিক করি নিউ ওয়ার্ক স্পেস চলে আসলো। তো এখানে আমরা টাইপ করে দিই টিউটোরিয়াল, টাইপ করে দিয়ে সেভ দিই, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ক স্পেসটা দেখুন উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে গেলে দেখুন টিউটোরিয়াল নামে একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন রিসেট টিউটোরিয়াল দিলে সেই টিউটোরিয়ালটা রিসেট হলো। এখন যদি এখান থেকে আমরা অন্য কোনো ওয়ার্ক স্পেস চুজ করি, এখন আমরা ফটোশপের যে বাই ডিফল্ট আছে যে টাইপোগ্রাফি, এটাতে আমরা ক্লিক করলাম, দেখুন টাইপোগ্রাফির ওয়ার্ক স্পেসটা এখানে চলে আসছে।
পেন্টিংয়ে ক্লিক করলে পেন্টিংয়ের ওয়ার্ক স্পেসটা চলে আসছে। তো পেন্টিংয়ের সাথে রিলেটেড যে প্যানেলগুলো বাই ডিফল্ট এখানে আছে, সেই প্যানেলগুলো আমরা এখানে ক্লিক করে করে সেগুলো আমাদের পেন্টিংয়ের কাজে ব্যবহার করতে পারি। তো আমি এখানে আমার পছন্দ মতো টিউটোরিয়ালের যে প্যানেলটা তৈরি করেছি সেটাকে ক্লিক করে সেই পূর্বের যে ওয়ার্ক স্পেসটা তৈরি করেছি সেটা এখানে শো করছে। ঠিক আছে, তো এভাবে আমরা বিভিন্নভাবে উইন্ডো থেকে এভাবে আমরা আমাদের পছন্দ মতো উইন্ডো থেকে বিভিন্ন প্যানেল এনে এখানে কি করতে পারি, অ্যাড করতে পারি, এবং সেই অ্যাড করার পরে যে ওয়ার্ক স্পেসটা তৈরি হবে সেই ওয়ার্ক স্পেসটা উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে এবং নিউ ওয়ার্ক স্পেসে গিয়ে সেটাকে আমরা এখানে সেভ করে ফেলতে পারি, এবং আমাদের ইচ্ছে মতো এখানে ক্লিক করে সেই ওয়ার্ক স্পেসটা আমরা এখান থেকে ওপেন করে আমরা যদি কোনো ওয়ার্ক স্পেসকে ডিলিট করতে চাই তাহলে উইন্ডো থেকে আমরা ওয়ার্ক স্পেসে চলে যাব, ওয়ার্ক স্পেসে গিয়ে ডিলিট ওয়ার্ক স্পেস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ডিলিট ওয়ার্ক স্পেসের এভাবে একটা প্যানেল আসবে, সেখান থেকে আমরা যে ওয়ার্ক স্পেসটা ডিলিট করতে চাই সেই ওয়ার্ক স্পেসটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমরা চাচ্ছি টিউটোরিয়াল ওয়ার্ক স্পেসটা ডিলিট করতে, তো টিউটোরিয়াল ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে দিয়ে যখন আমরা ডিলিট বাটনে ক্লিক করব এবং ইয়েস দিয়ে দেব, তখন সেই ওয়ার্ক স্পেসটা দেখুন ডিলিট হয়ে গেছে। এখন আর টিউটোরিয়াল নামের ওয়ার্ক স্পেসটা দেখা যাচ্ছে না। তো এভাবে আমরা যে কোনো ওয়ার্ক স্পেস এখান থেকে ক্রিয়েট করতে পারবো এবং চাইলে সেটা ডিলিট করে ফেলতে পারবো। এবং এই ওয়ার্ক স্পেস তৈরি করার ফলে আমরা আমাদের সুবিধা মতো বিভিন্ন রকম প্যানেল নিয়ে এসে এখান থেকে উইন্ডো অপশন থেকে বিভিন্ন রকম প্যানেল নিয়ে এসে এখানে আমরা সেট করে দিয়ে সেই অনুযায়ী আমরা খুব সহজে আমাদের যে কোনো ডিজাইনকে এডিটিং করতে পারি। তো এখানে যে ট্যাবটা দেখতে পাচ্ছেন উপরে, এটা হলো গিয়ে ডকুমেন্ট ট্যাব, আর এই পাশে একটা টুলবার। এখানে যে ডকুমেন্ট ট্যাবটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে, তো আমি এখানে আরেকটা ডকুমেন্ট ওপেন করি। সাপোজ আমি এই ডকুমেন্ট ওপেন করলাম, তো এই ডকুমেন্টের নামটা দেখা যাচ্ছে, এখানে আরেকটা ট্যাব দেখা যাচ্ছে। এই ট্যাবগুলোকে বলে কি ডকুমেন্ট ট্যাব। এখানে আমি ওপেন করি, আরেকটা ডকুমেন্ট ওপেন করি, এখান থেকে তিনটা দেখা যাচ্ছে। তো এই ডকুমেন্ট ট্যাবে কিন্তু ডকুমেন্টের বিভিন্ন ইনফরমেশন শো করে, কত পার্সেন্ট জুম আছে, এটা কি কালার মোড আছে আমি আগেই বলেছি, এবং ডকুমেন্টের নাম কাটা কি ফরম্যাটে আছে। তো চাইলে আমরা এখানে মাউসের বাম চেপে ধরে ড্র্যাগ করে আমরা আগে পরে এভাবে মুভ করাতে পারি। এবং যদি চাই যে একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে আমরা কোনো ইমেজকে মুভ করে নিব, তাহলে আমরা যেমন ফলোয়ারের ডকুমেন্টটা এখানে মাউসের বাম চেপে ধরে ড্র্যাগ করে নিচে থেকে নিয়ে আসি, দেখুন সেটাকে আমরা এভাবে নিচে নিয়ে আসতে পারলাম খুব সহজে। এবং আমাদের এডিটিংয়ের খাতিরে আমরা মাউসের বাম চেপে ধরে ড্র্যাগ করে যদি আমরা এখানে ছেড়ে দিই, তাহলে এই ইমেজটা কিন্তু এখানে দ্বিতীয় ইমেজে এসে এখানে কি হয়েছে, কপি পেস্ট হয়েছে। এবং এটাকে আমরা পূর্বের অবস্থায় যদি এখানে ড্র্যাগ করে নিয়ে যাই উপরে, এবং নীল রঙের বার যখন দেখা যাবে তখন ছেড়ে দিলে সেটা আগের অবস্থায় ফিরে গেল। এবং আমরা যে ডকুমেন্টে এই ফলোয়ারের ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে গেছি সেই ডকুমেন্টটা ওপেন করে কন্ট্রোল টি প্রেস করে যখন আমরা এটাকে ট্রান্সফার করব এভাবে, তখন দেখুন আমাদের পূর্বের ডকুমেন্টটা নিচে দেখা যাচ্ছে, এবং যেটাকে আমরা ড্র্যাগ করে এভাবে নিয়ে আসছি সেটা এখানে শো করছে। এইভাবে আমরা ডকুমেন্ট ট্যাবের মাধ্যমে ডকুমেন্টকে খুব সহজেই কী করতে পারি, এডিটিং করতে পারি। একটা ডকুমেন্ট থেকে আরেকটা ডকুমেন্টে ইমেজ মুভ করাতে পারি অথবা মুভ করাতে পারি, এবং চাইলে আমাদের নির্দিষ্ট করা অংশকে আমরা খুব সহজেই কী করতে পারি, কপি পেস্ট করে সেখানে নিয়ে যেতে পারি। সাপোজ আমরা এখান থেকে মুভ টুলটা নিয়ে, এখান থেকে রেক্টাঙ্গুলার মার্কি টুলটা নিয়ে যদি আমি এখানে একটা রেক্টাঙ্গুলার ড্র করলাম, এডিট থেকে কপি করলাম, কপি করে এখানে কারেন্ট ডকুমেন্টটা খুলে এখানে এডিট পেস্ট কমান্ড দিলাম, দেখুন আমরা যেটুকু অংশ রেক্টাঙ্গুলার দিয়ে সিলেক্ট করেছি সেটুকু অংশ এখানে কী হলো, কপি পেস্ট হয়ে গেল। এই দেখুন, তো এখানে ভ্যাসেলের যে ডকুমেন্ট আছে এখান থেকে ভ্যাসেলের ডকুমেন্ট ওপেন করলাম, এখানে লেয়ারের উইন্ডোটা খুলে সাপোজ এইটাকে আমরা ডিলিট করে দিই, খুলে এখান থেকে আমরা যদি ইলিপ্টিক্যাল মার্কি টুলটা নিয়ে এখানে আমি একটি ইলিপস ড্র করলাম, কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করার সাথে সাথে সেই সিলেক্টেড অংশটুকু কি এখানে কপি পেস্ট হয়ে গেল। তো এখন আমরা এখানে মুভ টুলটা দিয়ে চাইলে আমরা এখানে মুভ টুলটা নিলাম, নিয়ে এখানে এই ডকুমেন্ট ড্র্যাগ করে এই ডকুমেন্টটাকে এখানে পাশে রেখে দিলাম, রেখে কারের যে ডকুমেন্ট আছে সেটাকে আমরা এখানে ওপেন করলাম। কারের ডকুমেন্ট এখানে ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। তারপর চাচ্ছি যে এই সিলেক্টকৃত এই ভেসেলের যে সিলেক্টকৃত অংশটুকু আছে সেটা আমরা কারের উপর নিয়ে যাব। তো আমরা এখানে সিলেক্টকৃত অংশটুকু এখানে কপি পেস্ট হয়ে আছে সেই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে দিলাম, উটুটো দিয়ে এভাবে ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দিলাম। তো সিলেক্টকৃত অংশটুকু এখানে আমার কারের ডকুমেন্টে চলে আসলো। তো আমরা এটাকে আমরা ড্র্যাগ করে আবার পূর্বের অবস্থায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে কারেন্ট ডকুমেন্টটা ওপেন করলাম, আমি পূর্বের অংশটুকু ডিলিট করে দিলাম।
দেখুন আমরা যে অংশটুকু সিলেক্ট করে নিয়ে আসছি সেটা এখানে শো করছে। সিলেক্ট করে আমরা ড্রাগ করে কিন্তু নিয়ে আসছি। তো এটা আমরা এই ট্যাবের মাধ্যমে, ডকুমেন্ট ট্যাবের মাধ্যমে কিন্তু এটা খুব সহজেই আমরা কন্ট্রোল করতে পারছি। ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন্টারফেসের যে যাবতীয় ব্যবহারগুলো আমরা কিভাবে খুব সহজেই হ্যান্ডেলিং করতে পারি। তো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের কাজে লেগে থাকবে। আপনারা বিগিনার্স লেভেলে যারা রয়েছেন তারা যদি এভাবে ফলো করেন তাহলে ওয়ার্ক স্পেসগুলো দিয়ে ব্যবহার করে আমরা বিভিন্ন ওয়ার্ক স্পেস তৈরি করে রেখে পরে সেটা আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। ঠিক আছে? ইন্টারফেসের দ্বিতীয় টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।